ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আর্টস উইথ এসএম স্যার চ্যানেল। তো দেখো, তোমাদের আমি ভিএসও ম্যাথের যে ক্লাস স্টার্ট করেছিলাম, আজকে তার কিছু প্রশ্ন আবার নিয়ে চলে এসেছি। তো আগে আমি কিছু তোমাদের চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করিয়েছিলাম এবং সেখানে তোমাদের জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা পরবর্তীকালে কী ক্লাস চাও, মিক্সড প্র্যাকটিস ক্লাস নাকি অধ্যায় ভিত্তিক যে ক্লাস আমাদের চলছিল সেখানে। তো অনেকে সেখানে মিক্সড ক্লাসেরও দাবি জানিয়েছো, আবার অনেকে চ্যাপ্টার ভিত্তিক ক্লাসেরও কথা বলেছো। তো আগে আমি কিছু চ্যাপ্টার ভিত্তিক ক্লাস তোমাদের করিয়ে দিয়েছি, এখন কিছু মিক্স প্র্যাকটিস ক্লাস তোমরা করে নাও, পরবর্তীকালে আবার তোমাদের চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করানো হবে, ঠিক আছে? যেহেতু এক্সাম বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন কি আছে, বলেছে একটি সংখ্যাকে 75 দিয়ে ভাগ করলে ভাগফল 250 এবং ভাগশেষ 0 হয়। ওই সংখ্যাকে বা ওই একই সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এই ধরনের একটি প্রশ্ন বা এই আগের ক্লাসে আমি এই ধরনের একটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করে নিয়েছি, বা কোন সূত্রের উপর বেস্ট করে এই ধরনের অঙ্কগুলো হবে সেটাও তোমাদের সাথে আলোচনা করে নিয়েছিলাম। তো সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। আমি বলেছিলাম যে এই সূত্রের উপর বেস্ট করে তোমাদের ভিএসও এক্সামে কিন্তু প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং এই বছরও আসতে পারে। তো দেখো, এই ধরনের এই সূত্রের উপর বেস্ট করে অনেকগুলো টাইপ হয়, তার মধ্যে একটা টাইপ তোমাদের আই ক্লাসে আলোচনা করেছি এবং আরও দু একটা টাইপ এই ক্লাসে আলোচনা করব। তো দেখো, এখানে সিম্পলি আমাকে কি বলে দিয়েছে, একটি সংখ্যাকে 75 দিয়ে ভাগ করলে ভাগফল 250 থাকে। তাহলে 75 দিয়ে আমি ভাগ করছি, অর্থাৎ 75 আমার এখানে কি হয়ে যাচ্ছে, 75 আমার এখানে ভাজক হয়ে যাচ্ছে, তাই তো? এবং কি বলেছে, ভাগফল থাকে 250, অর্থাৎ তাহলে ভাগফল কত? 250 এবং ভাগশেষ কত বলে দিয়েছে? 0 বলে দিয়েছে। আমাদেরকে ভাজ্য কত সেটা আগে বের করে নিতে হবে। তো এই সূত্রের উপর বেস্ট করলে আমরা কি করি, ভাজ্য কত সেটা বের করে নিতে পারি, তাই তো? তো দেখো, এটা ক্যালকুলেশন করব। তাহলে 75 কে 250 দিয়ে আগে, ঠিক আছে, আগে 75 কে 25 দিয়ে গুণ করে নাও না। আচ্ছা, 25 এর 5 হাতে থেকে 2, 7 5 35, 375, আর এদিকে 75 গুণে 150। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে 5781, অর্থাৎ 1875, এবং তারপরে কি আছে, একটা শূন্য আছে, যেহেতু এখানে 250 শূন্যটা বসে গেল। বোঝা গেছে? তাহলে আমরা এখান থেকে কি বের করে ফেললাম, আমরা ভাজ্যটা বের করে নিলাম যে ভাজ্য কত হলো এই সূত্রের উপর বেস্ট করে। আমাকে বলে দিয়েছে, দেখো সূত্রটা শুধু সিম্পল সূত্র আছে, সংখ্যাগুলো বসিয়ে দেবো, ভাজ্য বের করে। আমাকে বলেই দিয়েছে 75 দিয়ে ভাগ করলে, অর্থাৎ 75 তাহলে কি হবে, যেটা দিয়ে ভাগ করা হয় সেটা হয়ে যায় কি, ভাজক। তাহলে ভাজক হয়ে যাচ্ছে 75। ভাগফল আমাকে বলেই দিয়েছে 250 এবং ভাগশেষ বলে দিয়েছে 0। তাহলে সূত্র অনুযায়ী আমি ভাজ্য গণিত ভাগফল যুক্ত ভাগশেষ করলাম, তাহলে ভাজ্য গণিত ভাগফল এটা আমার বেরোলো, তার সাথে 0 যোগ করলে কি হবে, এটাই তো আসবে, আসবে তো? ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এটা আমার কি হয়ে গেল, এটা হয়ে গেল আমার ভাজ্য। এবার আমাকে কি বলেছে, দেখো বলেছে ওই সংখ্যাকে, তাহলে সংখ্যাটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ ভাজ্য আমরা পেয়ে গেছি। এবার কি বলেছে, ওই সংখ্যাকে যদি 3 দিয়ে ভাগ করা হয়, তাহলে একে আমরা সিম্পলি 3 দিয়ে এবার ভাগ করবো। দেখো, সেই বাচ্চাদের মধ্যে দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে, 18570। তাহলে দেখো, 3 6 18, 7 নেমে গেল, 3 দুগুণে 6, 15, 3 5 15, আর শূন্যর জন্য 0 হলো, এখানে একটা 0 বসে গেল। অর্থাৎ ভাগশেষ কত থাকবে, যদি আমরা এখানে বের করি তাহলে ভাগশেষ আমাদের কত থাকছে, সেই 0ই তো ভাগশেষ হচ্ছে, হচ্ছে তো? তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, ভাগশেষ কত থাকবে বলেছে, তাহলে ভাগশেষ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এবার এই অঙ্কটা আমরা এক লাইনে করে দিতে পারতাম। একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে, অঙ্কে ভাগশেষ যদি বলে দেওয়া থাকে, অঙ্কে যদি ভাগশেষ বলে দেওয়া থাকে, যদি 0 অঙ্কে ভাগশেষ বলে দেওয়া থাকে, তাহলে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে এখানে যে ভাগশেষটা চাইবে না, সেটাও কিন্তু 0 হবে। ঠিক আছে? এটা যারা এই ধরনের অঙ্ক আগে প্র্যাকটিস করেছো তারা হয়তো এক লাইনে অ্যান্সার বের করে দিচ্ছে, এখানে 0 আছে তাহলে এটা 0ই অ্যান্সার হবে। কিন্তু আমি বলবো যারা জানো না, ঠিক আছে, বেশ, এই সূত্রের মাধ্যমে তারা কিন্তু সেটা বের করে নিতে পারো। ওকে, এই সূত্রের মাধ্যমে ভাজ্য বের করে নিলাম। ভাজ্যকে কত দিয়ে ভাগ করতে বলেছে, 3 দিয়ে। তাহলে 3 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ চলে এলো 0, অর্থাৎ 0 আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে গেল। তো আশা করছি এটা বুঝতে পেরেছো, ঠিক আছে? দেখো নেক্সট প্রশ্ন কি আছে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি আছে, বলেছে একটি সংখ্যার লসাগু আমাদের বলে দিয়েছে, ঠিক আছে? একটি সংখ্যার লসাগু 84 ও গসাগু হলো 6, তাহলে যদি এর মধ্যে একটি সংখ্যা 42 হয় এবং
অপর সংখ্যা কত। আমরা জানি লসাগু বা গসাগু বের করতে গেলে আমাদের কমপক্ষে কটি সংখ্যা লাগবে, কমপক্ষে দুটি সংখ্যা লাগবে। তাহলে আমাকে অঙ্কে বলে দিয়েছে যে লসাগু বলে দিয়েছে 84 এবং গসাগু বলে দিয়েছে 6, অর্থাৎ লসাগু গসাগু বলে দিয়েছে, কিন্তু সংখ্যাটা কি বলেছে দেখি। সংখ্যা দেখো একটি সংখ্যা বলে দিয়েছে, একটি সংখ্যা আমাদের বলে দিয়েছে 42। তাহলে অপর সংখ্যা বের করতে হবে। আমি লসাগু গসাগু চ্যাপ্টার তোমাদের আগে করিয়ে এসেছি। তো দেখো এই ধরনের অঙ্কগুলো আমরা কি করে করব, এই ধরনের অঙ্কগুলো একটা সূত্রের মাধ্যমে আমরা করতে পারি। সূত্রটা কি দেখো, আমাদের জানতে চেয়েছে কি অপর সংখ্যাটি কত, অর্থাৎ সূত্রটা হচ্ছে অপর সংখ্যা সমান অপর সংখ্যা সমান অপর সংখ্যা সমান কি দেখো নিচেতে লিখছি, লসাগু গণিত গসাগু, লসাগু গণিত গসাগু বাই একটি সংখ্যা। ঠিক আছে, কি বললাম সূত্রটা, লসাগু গণিত গসাগু বাই একটি সংখ্যা। অর্থাৎ যে এই ধরনের অঙ্ক যেগুলো দেখতে হবে, যেখানে দেখবে লসাগু বলে দিয়েছে, গসাগু বলে দিয়েছে এবং একটি সংখ্যা বলে দিয়েছে, অপর সংখ্যাটি বের করতে দিয়েছে, সেই ধরনের অঙ্কে তোমরা এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এই সূত্রটা অ্যাপ্লাই করলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো এবার আমি সূত্র অনুযায়ী সংখ্যাগুলো বসিয়ে দেবো। লসাগু কত বলেছে 84, গসাগু বলেছে আমাদের 6, তাহলে ইন্টু 6 বাই নিচেতে বলেছে একটি সংখ্যা, তাহলে একটি সংখ্যা কত বলেছে 42, অর্থাৎ 42 দুগুণে 84, 6 দুগুণে 12, অর্থাৎ 12 আমার এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, 12 আমার এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তুমি 42 এবং 12 লসাগু করবে, দেখবে 84 আসছে, এবং এদের গসাগু করবে, দেখবে 6 আসছে। বোঝা গেল? তাহলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু এই সূত্রের মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো, কারণ আমাদের ভিওসি এক্সামে টাইম কম। যত শর্ট টাইপে সম্ভব বা তত শর্ট ট্রিকের মাধ্যমে সম্ভব আমরা অঙ্কগুলো যাতে করে আসতে পারি, তার জন্য শর্ট ট্রিক করতে গেলে আমার কি করতে হবে, সূত্রে অ্যাপ্লাই করতে হবে। এই সূত্রের মাধ্যমে কিন্তু করতে পারি। আমরা এক্স ধরেও করতে পারতাম, কিন্তু আগের ক্লাসে আমি বারবার বলে এসেছি এক্স আমি ধরবো না, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা এটা এক্স ধরলেই মনে হয় অঙ্কটা কঠিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম অনেক স্টুডেন্টকে আমি দেখেছি। তাই আমি সূত্রের উপর নির্ভর করে কিন্তু অঙ্কটা করে দিতে পারি। সিম্পলি শুধু একটা সূত্র তোমাদের মনে রাখতে হবে, লসাগু গণিত গসাগু বাই একটি সংখ্যা। হয়ে গেছে? তাহলে আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছো। দেখো পরের অঙ্ক কি আছে, নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন কি আছে, বলছে দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের লসাগু 120 হলে গসাগু কত। এই টাইপের ম্যাথ কিন্তু আমি লসাগু গসাগু চ্যাপ্টারেও করেছিলাম, এবং আগে যে মিক্সড প্র্যাকটিস ক্লাসটা আমি করিয়েছি সেই মিক্সড প্র্যাকটিস ক্লাসেও কিন্তু এই ধরনের ম্যাথ একটি ছিল। সেখানে শুধু তোমাদের লসাগু বের করতে দিয়েছিল, এখানে গসাগু বের করতে দিয়েছে। তো সবাই আগে ভিডিওটা পজ করবে, এই ম্যাথটা করে অ্যান্সার বের করবে, তারপর আমার সাথে কিন্তু অ্যান্সারটা মিলবে, কারণ এই ম্যাথটা কিন্তু আমি আগেও করিয়ে এসেছি। দেখো সিম্পল জিনিস, আমি কি বলেছিলাম, অনুপাতে সংখ্যায় যা বলবে অনুপাতকে তাই করব। তাহলে সংখ্যায় আমাকে কি বলেছে, লসাগু 120 বলে দিয়েছে। তো তো লসাগু যদি 120 হয়, তাহলে অনুপাতকেও আমরা কি করব, লসাগু করব। তাহলে 3 ও 5-এর লসাগু কত হবে বলো তো, 3 আর 5-এর লসাগু হয়ে যাবে কত, 3 ইন্টু 3 ইন্টু 5, অর্থাৎ কত হয়ে যাবে 15, তাই তো। তাহলে আমরা অনুপাতকে লসাগু করে কত পেয়ে গেলাম 15, এবং সংখ্যায় আমাকে লসাগু কত বলা আছে 120 বলা আছে। তাহলে আমরা কি জানি যে এই 15, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই 15 সমানই কি, 15 সমান হচ্ছে 120, তাই তো। তাহলে 1 সমান কি, 1 সমান হয়ে যাচ্ছে 120/15, তাই তো, অর্থাৎ কত হয়ে যাবে 8, অর্থাৎ 1 সমান আমাদের 8 হয়ে গেল। ওকে, তাহলে 1 সমান যদি 8 হয়ে যায়, আমরা এবার সংখ্যাগুলো বের করে নেব। তাহলে প্রথম সংখ্যার অনুপাত কত বলেছে 3, তাহলে 1 সমান যদি 8 হয়ে যায়, 3 সমান 8 গুণিত 3 অর্থাৎ 24 হলো, এবং 5 সমান 8 গুণিত 5 মানে হচ্ছে 40। ব্যাস, আমরা সংখ্যা পেয়ে গেলাম। এবার আমাদের লসাগু বের করতে বলুক, গসাগু বের করতে বলুক, যাই বের করতে বলুক আমরা বের করে ফেলবো, কারণ আমাদের মেন জিনিসটা কি, সংখ্যাটা বের করা। তাহলে প্রথমেই আমরা অনুপাত, সংখ্যাকে যা বলে দেবো অনুপাতকে তাই করে লসাগু বা গসাগু বের করে নেবো। এবার একের মান বের করব, তারপর অনুপাতে যা আছে তার মান বের করব। তাহলে আমাদের একটি সংখ্যা বেরিয়ে গেল 40, একটি সংখ্যা বেরিয়ে গেল 24। এবার এই দুজনের আমরা লসাগু করে দেবো। তো 24 এবং লসাগু নয়, দেখো গসাগু বলেছে, তাই তো, এখানে গসাগু বের করতে বলেছে। তো 24 এবং 40 যদি আমরা দেখি, দেখো বাচ্চাদের মতন করে দিচ্ছি। দেখো প্রথমে 2 দিয়ে যাবে, 2 12, 2 20, ঠিক আছে। আবার দেখো 2 6, 2 10,
আবার দেখো 2 দিয়ে যাবে, 2 3 2 5, আর যাবে? আর যাবে না। তাহলে এখানে গসাগু কত হয়ে যাচ্ছে? গসাগু হয়ে যাচ্ছে, দেখো যদি লসাগু হতো, এটা সবাই জানো, তবে আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? যদি কারো ডাউট থাকে ক্লিয়ার করে নাও। লসাগু হলে আমরা এই দিকটাও দেখি, নিচেটাও দেখি, কিন্তু গসাগুর ক্ষেত্রে আমরা নিচেটা দেখবো না, শুধু বাঁ দিকটা দেখবো। অর্থাৎ বাঁ দিকে কি আছে? 3টে 2 আছে, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2, তাই তো? অর্থাৎ 2 3 কত হয়ে যাচ্ছে? 6। তাহলে আমাদের অ্যান্সার কত বেরিয়ে গেল? 6। ওকে, তাহলে এই অঙ্কের অ্যান্সার হয়ে গেল 6। আশা করছি সবাই বুঝতে পেরেছো, তাই তো? কারণ এটা আগেও করিয়ে এসেছি আমাদের। আর হ্যাঁ, অবশ্যই সবাই খাতা পেন নিয়ে বসেছো তো? প্রত্যেক দিন কিন্তু আমি বলবো না, প্রতিদিন তোমরা খাতা পেন নিয়ে বসবে এবং প্রত্যেকটি অঙ্ক খাতায় করবে, ঠিক আছে? কারণ এটা অঙ্ক, কখনো মনে মনে দেখে নিলাম বা ভিডিওটা একবার দেখে নিলাম হয়ে গেল, এটা কোনোদিন হয় না। যতক্ষণ না তুমি সেটা খাতা পেন নিয়ে সেটা অঙ্কটা না কষেছো, ততক্ষণ তোমার কিন্তু সেই অঙ্কটা ক্লিয়ার হবে না, এটা মাথায় রাখবে। ওকে, তো এটাও তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো পরের অঙ্ক কি আছে দেখো। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কি আছে, বলেছে একটি 90 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1। ঠিক আছে, এটা মিশ্রণের চ্যাপ্টারের অঙ্ক একটি। তোমাদেরকে আগের ক্লাসে আমি একটি মিশ্রণ পুরো চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি, বা ওই চ্যাপ্টার থেকে যে যে টাইপের প্রশ্ন তোমাদের আসতে পারে সেগুলো করিয়ে দিয়েছি, ঠিক আছে? তো দেখো সেই টাইপের একটি প্রশ্ন নিয়ে এসেছি প্র্যাকটিস ক্লাসে। বলেছে একটি মিশ্রণ, এবার ধরে নাও একটা বালতিতে 90 লিটার দুধ রয়েছে, ঠিক আছে? দুধ এবং জলের মিশ্রণ রয়েছে। তো দুধ এবং জলের সেই মিশ্রণের অনুপাত আমাদের কত বলে দিয়েছে? দেখো দুধ এবং জলের সেই মিশ্রণের অনুপাত আমাদের বলে দিয়েছে 4:1, ঠিক আছে? তো সেখানে 4:1 বলে দিয়েছে এবং বলেছে অন্য একটি 90 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত বলেছে 3:2। অর্থাৎ দুটি মিশ্রণ আছে, দুটোই 90 লিটার, কিন্তু দুধ এবং জলের অনুপাতটা আলাদা। তাহলে দেখো আমরা কি করে করবো, এখানে অনুপাত থেকে আমরা আগে পরিমাণটা বের করে নিই। তাহলে আমরা লিখতেই পারি যে প্রথম মিশ্রণ, তাই তো? প্রথম মিশ্রণ। এবার এখানে আমরা লিখলাম দুধ, এখানে লিখলাম জল। অর্থাৎ আমরা কিভাবে বলেছিলাম, আমরা কিন্তু আনুপাতিক ভাগার করব না, আনুপাতিক ভাগার করলে অনেক টাইম লেগে যাবে। তো আমরা কি করে শিখিয়েছিলাম তোমাদের, দেখো টোটাল কত লিটার মিশ্রণটা আছে? 90 লিটার। অনুপাতে টোটাল কত হচ্ছে? 4 + 1 অর্থাৎ 5 হয়ে যাচ্ছে, তাই তো? টোটাল সংখ্যাতে মিশ্রণটা কত আছে? 90 লিটার, এবং অনুপাতে টোটাল কত হচ্ছে? 5 লিটার। অর্থাৎ আমি আগেও বললাম রসগোটাই যে অনুপাতকে বা সংখ্যাকে যা করবে অনুপাতকেও তাই করতে হবে। অর্থাৎ অনুপাতকে যেহেতু আমি যোগ করছি, অর্থাৎ দুধ এবং জলের পরিমাণটা আমি কি করেছি? যোগ করে কত হয়েছে? 90। তাহলে তাদের অনুপাতকে যোগ করে কত হচ্ছে? 5। অর্থাৎ আমি তো লিখতেই পারি 5 মানেই 90। তাহলে 1 মানে কত? 1 মানে 90/5, অর্থাৎ কত হয়ে যাবে? 18 হয়ে যাবে। তো আমার এখানে দুধ আর জল কত ছিল? দেখো দুধ ছিল হচ্ছে 4 এবং জল ছিল কত? 1, তাই তো? দুধ ছিল 4 এবং জল ছিল 1। তাহলে এখানে 1 মানে 18 হয়ে গেল, 4 মানে কত হয়ে যাবে? 4 মানে হয়ে যাবে 18 গুণিত 4 অর্থাৎ 72, এবং 1 মানে হয়ে যাবে 18। এবার দেখো এই দুটো যদি তোমরা প্লাস করে দাও, তাহলে আবার আমার কি চলে আসছে? 90 চলে আসছে। তো চলে আসছে, কিন্তু তাহলে আমরা এখানে দুধ এবং জলের অনুপাতটা পেয়ে গেলাম, একটা হচ্ছে কি 72 দুধ আছে, এবং জল আছে কত? জল আছে হয়ে যাচ্ছে 18, ঠিক আছে? সেম ভাবে আমরা দ্বিতীয় মিশ্রণ বের করব। দেখো এখানে আমরা দ্বিতীয় লিখছি, শুধুমাত্র দ্বিতীয় লিখে দিলাম আমি, ঠিক আছে? দ্বিতীয় মিশ্রণে দুধ এবং জল কত আছে? দেখো দুধ ইসটু জল, দুধ কত আছে আমাকে বলে দিয়েছে 3:2, দুধ এবং জলের অনুপাত, তাই তো? তাহলে সেম জিনিস ওখানেও আমরা কি বলেছে? সংখ্যার যোগ আছে 90, তাহলে অনুপাতকে যোগ করব। অর্থাৎ দেখো 3 আর 2 এ যোগ করলে কি হবে? 5ই তো হবে। তাহলে 5 মানে যদি 90 হয়, 1 মানে 18 হয়ে যাবে। বুঝতে পারলে না? ঠিক আছে, আমি আরেকবার করে দিচ্ছি। দেখো 5 মানে এখানেও তো 3 আর 2 এর যোগফল কত হচ্ছে? 5ই তো হচ্ছে তো? তাহলে 3 আর 2 যদি যোগ করি 5 হয়, তাহলে 5 মানে যদি 90 হয়, সেম জিনিস এখানকার মতো, তাহলে 1 মানে তো 18ই হয়ে যাবে তো? তাহলে আমরা 3 মানে বের করে নেব। 3 মানে হয়ে যাবে আমার 54, এবং 2 মানে হয়ে যাবে আমার 36। দেখো 54 আর 36 যোগ করে কত আসছে? 90 চলে আসছে। ওকে, তাহলে আমাদের যোগফল কিন্তু সমান চলে আসছে, অর্থাৎ এখানে হয়ে গেল 54 এবং এখানে হয়ে গেল 36। ব্যাস, আমরা অনুপাত থেকে সেটাকে পরিমাণে নিয়ে চলে এলাম বা পূর্ণ সংখ্যায় নিয়ে চলে এলাম, হলো? এবার আমাদের সিম্পল জিনিস কি বলেছে? ওই দুটি মিশ্রণ, অর্থাৎ একটা 90 লিটার মিশ্রণ, আরেকটিও হচ্ছে 90 লিটার মিশ্রণ, শুধু অনুপাতটা আলাদা। মিশ্রণে দুধের পরিমাণগত পার্থক্য কত? অর্থাৎ এখানে কত লিটার দুধ আছে
এবং এখানে কত লিটার দুধ আছে তাদের মধ্যে ডিফারেন্স বা পার্থক্যটা বের করতে বলেছে। তাহলে ডিফারেন্স বের করতে বলে আমরা কি জানি, বিয়োগ করতে হয়, তাই তো। তাহলে এখানে দুধের পরিমাণ আছে কত, 72 লিটার, এবং এখানে আছে 54 লিটার। অর্থাৎ আমরা যদি দেখো এখানেই লিখি যে পরিমাণগত দুধের পরিমাণগত পার্থক্য, দেখো এখানে লিখছি পার্থক্য, জায়গাটা ওইদিকে দেখতে হবে না তোমরা। তাহলে পার্থক্য যদি লিখি তাহলে কত হয়ে যাবে, 72 মাইনাস 54, তাই তো, 72 মাইনাস 54। অর্থাৎ কত হয়ে যাচ্ছে তোমাদের, দেখো যদি 72 হয় তাহলে এখানে কত হয়ে যাবে, 18 হয়ে যাবে। 72 থেকে 54 বাদ দিলে হয়ে যাবে 18 লিটার। অর্থাৎ এই 18 লিটারই কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। বলো বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? দেখো আরেকবার বলে দিচ্ছি আমি, যে দুটো মিশ্রণ বলেছে, একটা হচ্ছে প্রথম মিশ্রণ এবং একটা হচ্ছে দ্বিতীয় মিশ্রণ। ওকে, তো প্রথম মিশ্রণে আমার দুধের পরিমাণ এবং দ্বিতীয় মিশ্রণটার পরিমাণ, দুধের নয়, সেখানে দুধ এবং জল মিক্সড আছে, তো দুটো মিশ্রণের পরিমাণ কিন্তু আমাকে সেম, কিন্তু দুধ এবং জলের যে অনুপাতটা বলে দিয়েছে না, অনুপাতটা কিন্তু ডিফারেন্স। তো সেই অনুপাত থেকে আমরা সেটা পূর্ণ সংখ্যায় বের করে নিলাম। কিভাবে সেগুলো আমি মিশ্রণী ক্লাসে, লসগসর ক্লাসে অনেকবার বলে এসেছি যে কিভাবে অনুপাত থেকে সেটা আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো। আমরা মনে করলে এটা আনুপাতিক ভাগার করতেই পারতাম, কিন্তু সেখানে কি হবে, তোমাদের এক্সাম হলে অনেক টাইম নিয়ে নেবে। তো যতটা শর্ট ট্রিকের মাধ্যমে করা সম্ভব ততটা শর্ট ট্রিকে আমি করেছি। ওকে, তো দেখো তাহলে সেখানে আমি দুধের পরিমাণ এখানে 72 বেরিয়ে গেল, এখানে 54 বেরিয়ে গেল। তো এবার পার্থক্য চেয়েছে, তো 72 থেকে 54 বাদ দিয়ে দিলাম, 18 লিটার অ্যান্সার চলে এলো। ঠিক আছে, এই ধরনের ম্যাথও কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং এবছর আসতে পারে, বুঝতে পারলে? তো এই মিশ্রণের চ্যাপ্টারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেখান থেকে প্রতি বছর দুটো থেকে একটা তো অবশ্যই আসবে, দুটো আসতেও পারে। ঠিক আছে, এটা কিন্তু দেখে যাবে তোমরা। ওকে, বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখো পরের অঙ্ক কি আছে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন তোমাদের কি বলেছে, দেখো একটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, সেই সংখ্যার ঘনফলকে 7 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। দেখো ওই ফর্মুলা দিয়েই কিন্তু এই ম্যাথটা আবার হয়ে যাবে। ঠিক আছে, কোন ফর্মুলাটা তোমাদের আগের ক্লাসেও করিয়েছি, আজকের ক্লাসেও প্রথম অঙ্কতে করিয়ে এসেছি আমি। কি হচ্ছে, ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এবার অনেকের মনে প্রশ্ন আসবে, স্যার কোথায় অঙ্কতে কোথাও ভাগশেষ লেখা নেই। ঠিক আছে, ভাগশেষ লেখা আছে কোথাও অঙ্কতে, লেখা নেই তো প্রশ্নে, কিন্তু দেখো একটা জিনিস লেখা আছে অবশিষ্ট থাকে। এই অবশিষ্ট মানে কি, অবশিষ্ট মানেই তো ভাগশেষ, অনেকে জানো এটা, তাই তো। আবার যারা জানো না তাদের জন্য বলে দিলাম। ঠিক আছে, তো দেখো বলেছে একটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে, অর্থাৎ কত দিয়ে ভাগ করছে সেটা মানে কি আমি বলে দিয়েছিলাম, সেটা ভাজক, অর্থাৎ 7 হয়ে গেল ভাজক। এবং যেটা বলে দেবে না সেখানে আমি কি নিতে বলেছিলাম, 1 ধরে নিতে বলেছিলাম, বা তুমি সেখানে 2, 3 ধরে ধরতে পারো, সেম জিনিস। আমি এখানে 1 ধরে নিলাম, হলো ভাগফল। এবং ভাগশেষ আমার কত বলে দিয়েছে, ভাগশেষ বলে দিয়েছে দেখো 1। অর্থাৎ আমি যদি এটা ক্যালকুলেশন করি আমার কত বেরিয়ে যাচ্ছে, 7 একে 7 প্লাস 1, অর্থাৎ আমার 8 হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে, 8 হয়ে যাচ্ছে, তাই তো। এবার আমাকে কি বলেছে, একটা সংখ্যা আমার বেরিয়ে গেল, তো এই সংখ্যাটা কি ভাজক, এই সংখ্যাটাই আমাকে বের করতে হবে প্রথমে। এবার আমাকে কি বলেছে, সেই সংখ্যার ঘনফল। ঘনফল মানে কি বলতো, বর্গফল যদি বলতো বা বর্গমূল বলতো, যদি বর্গফল বলতো তাহলে আমরা কি করতাম, 8 স্কোয়ার করে দিতাম, কিন্তু ঘনফল মানে 8 কিউব করতে হবে। অর্থাৎ 8 দেখো আমরা লিখছি 8 ঘনফল। ঠিক আছে, 8 ঘনফল সমান হয়ে যাচ্ছে 8 কিউব। অর্থাৎ 8 কিউব কত, আমি বলে দিয়েছিলাম কিন্তু ফার্স্ট ক্লাসেই তোমাদেরকে 1 থেকে 15 কিউব এবং 1 থেকে 25 স্কোয়ার মুখস্থ রাখতে। যারা মুখস্থ করছে তারা এতক্ষণে বলে ফেলেছে এটা, যে 8 কিউব হচ্ছে 512। ঠিক আছে, 8 কিউব কি 512। ওকে, তো তাহলে আমরা সেই সংখ্যার ঘনফলকে বের করে ফেললাম কত, 512। এবার কি বলেছে, আমি স্টেপ বাই স্টেপ যাবো। ঠিক আছে, অঙ্কের ক্ষেত্রে যেটা বলেছে স্টেপ বাই স্টেপ সেরকম করেই যেতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কের মধ্যে একটা জিনিস মাথায় রাখবে, প্রত্যেকটা অঙ্কের মধ্যে একটা ক্লু থাকে। ঠিক আছে, সেই ক্লুটাকে তোমাকে খুঁজে বের করতে হবে, তাহলে অঙ্কটা তোমার কাছে সোজা হয়ে যাবে। ওকে, তো দেখো ঘনফলকে এবার কি করতে বলেছে, 7 দিয়ে ভাগ করতে বলেছে। তো ঘনফল আমার 512, তাকে আমরা সেই বাচ্চাদের মতো ভাগ করব। দেখো 7 7 49, এবার কত নামবে, 1 2 2 নেমে গেল এখানে, এদিকে তো শূন্য হয়ে যাবে, আর এখানেও কত নেমে যাবে 2, অর্থাৎ 7 2 14, 7 3 21 হলো, কত নামছে 1, অর্থাৎ 1 এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যেত। এবার অনেকে
বুঝে গেছো আমি কি বলতে চাইছি? এই অঙ্কটা কিন্তু আমার একটা জিনিস দেখে মুখে মুখে অ্যান্সার বেরিয়ে যেত। কেন বলছি? আমি কিন্তু আগের অঙ্কটাতেও তোমাদের বলে এলাম যে যখনই আমাকে এই ধরনের অঙ্কে ভাগশেষ বলে দেবে এবং পরবর্তীকালে বলবে যে ওই সংখ্যারই আমাকে ভাগশেষ বের করতে, অর্থাৎ ধরো আমাকে 8-এর ভাগশেষ বলে দিয়েছে এবং পরবর্তীকালে ওই সংখ্যাকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে সেটা বের করতে বলেছে। সবসময় মাথায় রাখবে যে প্রথমে যেটা ভাগশেষ বলে দেবে না, দেখো এখানে অবশিষ্ট কত বলে দিয়েছে, 1 বলে দিয়েছে, তাহলে এই ধরনের অঙ্কে পরে যে অবশিষ্ট বা ভাগশেষ তোমার কাছে জানতে চাইবে সেটা সেম জিনিস হবে। আগের অঙ্কটাই তোমরা খেয়াল করো, অবশিষ্ট বা ভাগশেষ আমাকে 0 বলে দিয়েছিল, আমার কিন্তু ভাগশেষও 0 এসেছিল, আমি সেই অঙ্কতেও তোমাদের বলে এসেছিলাম। ঠিক আছে, তো যারা এটা বুঝতে পেরেছিলে যে এক লাইনে অ্যান্সার হয়ে যাবে আমার করার আগে, তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, এটা একটা শর্ট ট্রিক, যে প্রথমে যে ভাগশেষ বলে দেবে না, পরবর্তীকালে যখন ভাগশেষ বের করতে দেবে ওটাই কিন্তু সেম টু সেম ভাগশেষ হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো আশা করছি। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কি আছে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে যে 2, 3, 5, 2 সংখ্যাটিকে পূর্ণ সংখ্যা করতে হলে সর্বনিম্ন কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে যে 2, 3, 5, 2 সংখ্যাটিকে পূর্ণ সংখ্যা করতে হলে কোন সর্বনিম্ন সংখ্যা দিয়ে সেটাকে গুণ করতে হবে। অর্থাৎ এই জিনিসটা অঙ্কটা পড়ে আমরা কি বুঝতে পারছি যে 2, 3, 5, 2 পূর্ণবর্গ সংখ্যা না নয়, সেটাকে বলো আমাকে। নয়, কারণ যদি পূর্ণবর্গ সংখ্যা হতো তাহলে আমাকে বলতো না যে কোন সর্বনিম্ন সংখ্যা দিয়ে গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, বলতো না, তাহলে আমরা কি বুঝতে পারছি এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার আমাকে একটা উত্তর দাও যে 64, আমি একটা এখানে সংখ্যা লিখছি 64, এই 64 সংখ্যাটা পূর্ণবর্গ না পূর্ণবর্গ নয় সেটা আমাকে আগে বলো তো। ঠিক আছে, এটা পূর্ণবর্গ, তাই তো? কেন? কারণ আমরা স্যার জানি 64 হচ্ছে 8 স্কোয়ার, অর্থাৎ 8 স্কোয়ার মানে কি 8 গুণিত 8, আবার আমরা লিখতে পারি কি 8 মানে 3টে 2, আবার এই দিকের 8 মানেও 3টে 2, এটা আমরা লিখতে পারি তো? বলো আগে 8 মানে 3টে 2 কেন লিখলাম বলো তো? উৎপাদকে বিশ্লেষণ করো, দেখো 64কে যদি ভাঙো 6টা 2 আসবে। ঠিক আছে, দেখাবো 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়ে গেল, আবার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 গুণিত 8 মানে 64। বোঝা গেছে কিভাবে আমরা বলতে পারি সেটা পূর্ণবর্গ সংখ্যা? অর্থাৎ এই জিনিসটা থেকে আমরা কি বুঝতে পারলাম যে একটা সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে তাকে উৎপাদকে বিশ্লেষণ করার পর আমরা যে সংখ্যাগুলো থাকবে সেগুলো একটা পেয়ারে থাকতে হবে, অর্থাৎ সেগুলো জোড়ায় জোড়ায় থাকতে হবে। দেখো আমি যদি দেখি এখানে দুটো 2, এটা একটা পেয়ার হয়ে গেল, এই দুটো 2 একটা পেয়ার হয়ে গেল, আবার এই দুটো 2 একটা পেয়ার হয়ে গেল, অর্থাৎ দুটো সংখ্যা পেয়ারে পেয়ারে থাকতে হবে, জোড়ায় জোড়ায় থাকতে হবে। ওকে, এটা বুঝে গেছি। তাহলে সেম প্রসেস আমরা 2, 3, 5, 2 যে সংখ্যাটা বলে দিয়েছে, দেখো আমি বোর্ডটা ক্লিন করে নিচ্ছি। ঠিক আছে, ওই সংখ্যাটাকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করে নেবো ফার্স্ট। ওকে, তো উৎপাদকে বিশ্লেষণ তোমরা সবাই জানো, আমি করে দিচ্ছি। দেখো 2, 3, 5, 2, 2, 3, 5, 2, তাই তো? দেখো তাহলে প্রথমে আমরা দেখি কত দিয়ে যাচ্ছে, 2 দিয়ে তো যাবেই এটা, তাহলে 2 একে 2, আবার 2 একে 2, হাত থাকছে 1, 2 সাথে 14, 2 একে 2, তাই তো? দেখো ভুল করলাম না তো, 2 একে 2 মিটে গেল, 2 একে 2 হাতে 1, তার মানে 15, 2 সাথে 14, হ্যাঁ হ্যাঁ সরি এটা এখানে ভুল হয়েছে, দেখেছো? আবার 2 একে 2 করে দিয়েছি, এটা 2 6 12 হবে, তাই দেখছি এটা হয়ে যাবে কত, 2 6 12, অর্থাৎ 1176, একে আবার 2 দিয়ে যাবে, তার মানে 2 5 10, হাতে থাকলো 1, আবার এদিকে তোমার চলে যাবে 2 7 14, 2 8 16 চলে যাবে, আবার এদিকে 2 8 16 চলে যাবে, আবার দেখো 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে 2 দুগুণে 4, 4 তো 2 9 8, আর 2 4 8 হলো, তাহলে এটা 294 হয়ে গেল। তাহলে হয়ে গেল, আবার দেখো 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 2 9, হ্যাঁ ঠিকই করেছি, এবার দেখো আবার 2 দিয়ে যাবে, তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 1 আবার 2 সাথে 14 চলে যাচ্ছে। এবার বলো তো কত দিয়ে যাবে, বলো এবার কত দিয়ে যাবে? দেখো আমরা ডাইরেক্ট একে 7 দিয়ে যাবে এবার। ঠিক আছে, দেখো 7 দুগুণে 14 আর 7 একে 7, অর্থাৎ 21 হয়ে গেল। হয়ে গেল তো, হয়ে গেল। এবার দেখো একেবারে আমরা 3 দিয়ে যেতে পারি বা 7 দিয়েও যেতে পারি, 7 দিয়ে যাচ্ছে এখন, দেখো 7 দিয়েই চলে যাই, দেখো 7 3 21, উৎপাদকে বিশ্লেষণ কমপ্লিট, আর যাবে না, আর করবো না।
এবার যেটা বেরোলো সেগুলো আমরা পাশে লিখে নিচ্ছি। দেখো লিখে নেবো গুণ গুণ করে, 2 গণিত 2, কটা 2 আসছে, 1 2 3 4 গণিত 2 গণিত 2, দুটো 7 এসছে, তাহলে গণিত 7 আর একটা 3 এসছে। এটা দেখেই তোমরা বলে দিতে পারবে যে কোন সংখ্যা গুণ করতে হবে। যারা আমার 64 কিভাবে কি করলাম সেটা যারা বুঝতে পেরেছো এটা দেখেই বলে দিতে পারবে। আমি কি বলেছিলাম, পেয়ার খুঁজবো আমরা জোড়ায় জোড়ায়। দেখো দুটো 2 আছে অর্থাৎ এটা স্যাটিসফাইড। এবার দেখো এখানেও দুটো 2 আছে, এও স্যাটিসফাইড। এখানে দুটো 7 আছে, এও স্যাটিসফাইড। তাহলে কে একা আছে, 3 আছে। 3 আছে, তাহলে মনে রাখবে যে সংখ্যাটা একা থাকবে ওই সংখ্যাটাই গুণ করতে হবে, তবে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কারণ আমরা কি জানি, যতক্ষণ না প্রত্যেকটা সংখ্যা জোড়ায় জোড়ায় না এসেছে ততক্ষণ সেই সংখ্যাটা পূর্ণবর্গ হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো জোড়ায় জোড়ায় আছে, কিন্তু এই 3টা কি জোড়ায় জোড়ায় আছে, নেই। তাহলে আমরা যদি তার সাথে আর একটা 3 গুণ করে দিই তাহলে 3টাও জোড়ায় জোড়ায় হয়ে যাচ্ছে। তাহলে 3 জোড়ায় জোড়ায় হয়ে গেলে প্রত্যেকটা সংখ্যাই জোড়ায় জোড়ায় হয়ে যাচ্ছে, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? ঠিক আছে, তাহলে এখানে কত গুণ হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। বলো সকলে বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরে গেছো, কারণ কিছুই নেই, উৎপাদকের বিশ্লেষণটা তো কিছুই নেই। যেমন বিশ্লেষণ করে উৎপাদক সেরকম উৎপাদকের বিশ্লেষণ করলাম আমরা। এবার সেটাকে নিয়ে নিয়ে যেটা একা আছে তার সঙ্গে ওই সংখ্যাটা গুণ করে দিলাম, অর্থাৎ 3 একা ছিল আর একটা 3 গুণ করলেই সংখ্যাটা আমার পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? কোনো ডাউট নেই? ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কি আছে। নেক্সট দেখো, আগে আমি তোমাদের যে টাইপের একটি অঙ্ক করিয়ে দিলাম, অর্থাৎ 6 নম্বর প্রশ্নে যে ধরনের অঙ্ক করিয়ে দিলাম, 7 নম্বর প্রশ্ন সেই ধরনের একটি অঙ্ক আছে। কি বলেছে, 835 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, অর্থাৎ সেম জিনিস, যে এতর সাথে এত গুণ করলে এতর সাথে এত গুণ করলে কত হবে, সেই গুণ করলে কত পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ আগের সংখ্যাটা, মানে এর সাথে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। 835 পূর্ণবর্গ সংখ্যা, অঙ্কটা থেকে বুঝতে পারছি আমরা নয়। তাহলে এর সাথে কোন পূর্ণবর্গ সংখ্যা গুণ, মানে পূর্ণবর্গ নয়, কোন সংখ্যা গুণ করলে যে গুণফলটা হবে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা তোমাদের বের করতে হবে। এটা কিন্তু আমি করে দেবো না, কারণ আগের অঙ্কটা আমি করে দিয়েছি। তোমরা সকলে বুঝতে পেরেছো আশা করছি। তো যারা সকলে কিন্তু এটা আমাকে কমেন্টে অ্যান্সার দেবে যে এর অ্যান্সার কত হবে। ঠিক আছে, এর অ্যান্সারটা তোমরা জানাবে আমাকে কমেন্টে। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটি ক্লাসে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং হ্যাঁ, সকলে মন দিয়ে পড়াশোনা করবে এবং প্রত্যেকটা ম্যাথ কিন্তু খাতায় করবে, বারবার বলছি। ধন্যবাদ।